আধুনিক বাংলা সাহিত্যের এক জাদুকর হুমায়ুন আহমেদ। তিনি আমাদের উপহার দিয়েছেন রহস্যময় চরিত্র মিসির আলী। তার লেখনী পাঠককে নিয়ে যায় অজানার সন্ধানে। সেই অজানার পথে জন্ম নিয়েছে অসাধারণ উপন্যাস বৃহন্নলা। 1989 সালের আগস্ট মাসে এটি প্রথম প্রকাশিত হয়, যা মিসির আলী সিরিজের অন্যতম রহস্যময় রত্ন। আজও বইপ্রেমীদের হৃদয়ে সমান জনপ্রিয়। ধারাবাহিক গল্পচারিতায় আজ আমরা নিয়ে এসেছি মিসির আলী সিরিজের অন্যতম রহস্যময় সৃষ্টি বৃহন্নলার দ্বিতীয় পর্ব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। যুবক বয়স থেকেই আমাকে সবাই ডাকত সাধু বাবা। যদিও ঠিক সাধু বলতে যা বোঝায় আমি তা নই, তবে প্রকৃতিটা একটু ভিন্ন ছিল। সবকিছু থেকে নিজেকে দূরে দূরে রাখার স্বভাব আমার ছিল। শ্মশান, কবরস্থান এইসব আমাকে ছোটবেলা থেকেই আকর্ষণ করত। অল্প বয়স থেকেই শ্মশান এবং কবরস্থানের আশেপাশে ঘুরঘুর করতাম। আমার বাবা শ্যামাকান্ত ভৌমিক তখনও জীবিত। আমার মতিগতি দেখে অল্প বয়সেই আমার বিবাহ ঠিক করলেন। পাশের গ্রামের মেয়ে, ভবানী মিত্র মহাশয়ের প্রথম কন্যা আরতি। খুবই রূপবতী মেয়ে। গ্রামাঞ্চলে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। আমি বিবাহ করতে রাজি হলাম। কথাবার্তা পাকাপাকি হয়ে যাবার পর একটা দুর্ঘটনায় মেয়েটা মারা যায়। কি দুর্ঘটনা? সাপের কামড়। আমাদের এই অঞ্চলে সাপের উপদ্রব আছে, বিশেষ করে কেউটে সাপ। তারপর কি হলো বলুন? মেয়েটির মৃত্যুতে খুব শোক পেলাম। প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। কিছুই ভালো লাগে না। রাত বিরাতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ সংসার কিছুতেই মন বসে না। গভীর বৈরাগ্য। কিছুদিন সাধু সন্ন্যাসীর খোঁজ করলাম। ইচ্ছা ছিল উপযুক্ত গুরুর সন্ধান পেলে মন্ত্র নেব। তেমন কাউকে পেলাম না। আমার বাবা অন্যত্র আমার বিবাহের চেষ্টা করলেন। আমি রাজি হলাম না। বাবাকে বুঝিয়ে বললাম যে ঈশ্বরের ইচ্ছা না যে আমি সংসারের বন্ধনে আটকা পড়ি। পরিবারের অন্যরাও চেষ্টা করলেন। আমি সম্মত হলাম না। এইসব আমার প্রথম যৌবনের কথা। না বললে আপনি গল্পটা ঠিক বুঝতে পারবেন না। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম, না, বিরক্ত হব কেন? সুধাকান্তবাবু বললেন, প্রথম যৌবনের কথা সবাই খুব আগ্রহ করে বলে, আমি বলতে পারি না। আপনি তো ভালোই বলছেন, থামবেন না, বলতে থাকুন। সুধাকান্তবাবু আবার শুরু করলেন। এরপর অনেক বছর কাটল। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধহয় ঈশ্বর আমার ঘরটাকেই শ্মশান করে দিলেন। পুরোপুরি একা হয়ে গেলাম। মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়। আমিও মানিয়ে নিলাম। আমার প্রকৃতির মধ্যে এক ধরনের একাকিত্ব ছিল। কাজেই আমার খুব অসুবিধা হলো না। এখন আমি মূল ঘটনায় চলে আসব। তার আগে আপনি কি চা খাবেন? জি না। খান একটু চা, ভালো লাগবে। আমার মনে হলো ভদ্রলোকের নিজেরই চা খেতে মনে হচ্ছে। আমি বললাম, ঠিক আছে, বানান। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্যই। ভেতরে গিয়ে বসবেন? জি না, এখানেই ভালো লাগছে। চা শেষ করার পর দ্বিতীয় দফায় গল্প শুরু হলো। এইখানে আমি একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো ভদ্রলোকের গলার স্বর পাল্টে গেছে। আগে যে স্বরে কথা বলছিলেন এখন সেই স্বরে বলছেন না। অনেকটা পরিবর্তন হয়েছে। আমার মনের ভুল হতে পারে। অনেক সময় পরিবেশের কারণে সবকিছু অন্যরকম মনে হয়। সুধাকান্তবাবু বলতে শুরু করলেন, গত বছরের কথা, কার্তিক মাস। আমি বাড়িতে ফিরছি। রাত প্রায় 10টা কিংবা তার চেয়ে বেশিও হতে পারে। আমার ঘড়ি নেই, সময়ের হিসাব ঠিক থাকে না। আমি সুধাকান্ত বাবুকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার স্কুল তো নিশ্চয় 4টা 5টার দিকে ছুটি হয়, এত রাতে ফিরছিলেন কেন?
সুধাকান্তবাবু নিচু গলায় বললেন, রোজই এই সময়ে বাড়ি ফিরি। সকাল সকাল বাড়ি ফেরার কোনো উৎসাহ বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, ওইখানে পত্রিকা টত্রিকা পড়ি, গল্পের বই পড়ি। বলুন, তারপর কি হলো? তারিখটা হচ্ছে 12ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসেবে বেশ সাহসী। রাত বিরাতে একা একা ঘোরাফেরা করি। ওই রাতে রাস্তায় নেমেই আমার ভয় ভয় করতে লাগলো। কি জন্য ভয় করছে সেটাও বুঝলাম না। তখন মনে হলো রাস্তায় একটা পাগলা কুকুর বের হয়েছে। ভয়টা বোধহয় ওই কুকুরের কারণে। আমি একটা লাঠি হাতে নিলাম। শুক্লপক্ষের রাত, ফকফকা জ্যোৎস্না, তবু পরিষ্কার সবকিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা। কার্তিক মাসের শেষে এদিকে বেশ কুয়াশা হয়। নদীর কাছাকাছি আসতেই কুকুরটাকে দেখলাম। গাছের নিচে শুয়েছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো এবং পিছনে পিছনে আসতে লাগলো। মাঝে মাঝে চাপা শব্দ করছে। পাগলা কুকুর পিছনে পিছনে আসছে, আমি এগোচ্ছি। ব্যাপারটা খুব ভয়াবহ। যে কোনো মুহূর্তে এই কুকুর ছুটে এসে কামড়ে ধরতে পারে। আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম। ঢিল ছুড়লাম, লাঠি দিয়ে ভয় দেখালাম। কুকুর নড়ে না, দাঁড়িয়ে থাকে, চাপা শব্দ করতে থাকে। আমি হাঁটতে শুরু করলেই সেও হাঁটতে শুরু করে। যাই হোক, আমি কোনো ক্রমে নদীর পাড়ে এসে পৌঁছলাম। তখন আমার খানিকটা সাহস ফিরে এলো, কারণ পাগলা কুকুর পানিতে নামে না। পানি দেখলেই এরা ছুটে পালায়। অদ্ভুত কাণ্ড, কুকুর পানি দেখে ছুটে পালালো না, আমার পিছনে পিছনে পানিতে নেমে পড়ল। আমার বিস্ময়ের সীমা রইল না। আমি নদীর ওপারে উঠলাম, কুকুরটা উঠল। আর ঠিক তখন একটা ব্যাপার ঘটল। সুধাকান্তবাবু থামলেন। আমি বিরক্ত গলায় বললাম, আপনি জটিল জায়গাগুলোতে দয়া করে থামবেন না, গল্পের মজা নষ্ট হয়ে যায়। সুধাকান্তবাবু বললেন, এটা কোনো গল্প না। ঘটনাটা কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না বলেই থেমেছি। আপনি মোটামুটিভাবে বলুন, আমি বুঝে নেব। কুকুরটা আমার খুব কাছাকাছি চলে এলো। পাগলা কুকুর আপনি খুব কাছ থেকে দেখেছেন কিনা জানি না। ভয়ঙ্কর দৃশ্য। সারাক্ষণ হাঁ করে থাকে, মুখ দিয়ে লালা পড়ে, চোখের দৃষ্টিটাও অন্যরকম। আমি ভয়ে কাঠ হয়ে গেছি। ছুটে পালাবো বলে ঠিক করেছি। ঠিক তখন কুকুরটা কেন জানি ভয় পেয়ে গেল। অস্বাভাবিক ভয়। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। চাপা আওয়াজটা তার গলায় আর নেই। সে ঘেউ ঘেউ করছে। আমার কাছে মনে হলো সে কুকুরের ভাষায় আমাকে কি যেন বলার চেষ্টা করছে। এরকম চলল মিনিট 5। তারপরেই সে নদীতে ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে ওপারে চলে গেল। পুরোপুরি কিন্তু গেল না, ওপারে দাঁড়িয়ে রইল এবং ক্রমাগত ডাকতে লাগলো। তারপর আমি একটা সিগারেট ধরালাম। তখন আমি ধূমপান করতাম, মাস 3 হলো ছেড়ে দিয়েছি। যাই হোক, সিগারেট ধরাবার পর ভয়টা পুরোপুরি কেটে গেল। হাত থেকে লাঠি ফেলে দিলাম। বাড়ির দিকে রওনা হব বলে ভাবছি, হঠাৎ মনে হলো নদীর ধার ঘেঁষে বড় হওয়া ঘাসগুলোর মাঝখান থেকে কি একটা যেন নড়ে উঠল। আপনি আবার ভয় পেলেন? না, ভয় পেলাম না। একবার ভয় কেটে গেলে মানুষ চট করে আর ভয় পায় না। আমি এগিয়ে গেলাম। কুকুরটা তখনও আছে? হ্যাঁ, আছে। তারপর বলুন। কাছাকাছি এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ের ডেড বডি। 11-12 বছর বয়স, পরনে ডোরাকাটা শাড়ি। বলেন কি আপনি? যা দেখলাম তাই বলছি। মেয়েটা যে মরে আছে তা বুঝলেন কি করে? যে কেউ বুঝবে। মেয়েটা মরে শক্ত হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করা, মুখের কষে রক্ত জমে আছে। কি সর্বনাশ! আমি দীর্ঘ সময় মেয়েটার সামনে দাঁড়িয়ে রইলাম। ভয় পেলেন না? না, ভয় পেলাম না। আপনাকে তো আগেই বলেছি, একবার ভয় পেলে মানুষ দ্বিতীয়বার চট করে ভয় পায় না। তারপর কি হলো বলুন? মনটা খুবই খারাপ হয়ে গেল। বাচ্চা একটা মেয়ে এইভাবে মরে পড়ে আছে, কেউ জানছে না।
কিভাবে না জানি বেচারি মরল। ডেড বডি এখানে ফেলে রেখে যেতে ইচ্ছে করল না। ফেলে রেখে গেলে শিয়াল কুকুরে ছিঁড়ে খুঁড়ে খাবে। আমার মনে হলো এই মেয়েটাকে নিয়ে আমার যাওয়া উচিত। আশ্চর্য তো। আশ্চর্যের কিছু নেই। আমার অবস্থায় পড়লে আপনিও ঠিক তাই করতেন। না, আমি তা করতাম না। চিৎকার করে লোক ডাকাটাই করতাম। আশেপাশে কোনো বাড়িঘর নেই, কাকে আপনি রাখতেন? তারপর কি হলো বলুন? সুধাকান্তবাবু বললেন, আপনি আমাকে একটা সিগারেট দিন, সিগারেট খেতে ইচ্ছে করছে। আমি সিগারেট দিলাম। বৃদ্ধ সিগারেট ধরিয়ে খক খক করে কাশতে লাগলেন। আমি বললাম, তারপর কি হলো বলুন? সুধাকান্তবাবু বললেন, ঘটনাটা এখানে শেষ করে দিলে কেমন হয়? আমার কেন জানি আর বলতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও বলুন, এখানে গল্প শেষ করার প্রশ্নই ওঠে না। এটা গল্প না। গল্প না যে তা বুঝতে পেরেছি। তারপর বলুন, আপনি কি করলেন? মেয়েটাকে তুললেন? হ্যাঁ, তুললাম। কেন তুললাম সেটাও আপনাকে বলি। একটা অপরিচিত মেয়ের শবদেহ কেউ চট করে কোলে তুলে নিতে পারে না। আমি এই কাজটা করলাম কারণ এই বালিকার মুখ দেখতে অবিকল। সুধাকান্তবাবু থেমে গেলেন। আমি বললাম, মেয়েটি দেখতে ওই মেয়েটির মতো যার সঙ্গে আপনার বিয়ের কথা হয়েছিল, আরতি? হ্যাঁ, আরতি। আপনার স্মৃতিশক্তি তো খুব ভালো। আপনি আপনার গল্পটা বলে শেষ করুন। মেয়েটি দেখতে অবিকল আরতির মতো। আমি মাটি থেকে তাকে তুললাম। মরা মানুষের শরীর ভারী হয়ে যায়, লোকে বলে। আমি দেখলাম মেয়েটার শরীর খুব হালকা। একটা কথা বলতে ভুলে গেছি। মেয়েটাকে তোলার সঙ্গে সঙ্গে কুকুরটা চিৎকার বন্ধ করে দিল। আমার কাছে মনে হলো চারদিকে হঠাৎ যেন অস্বাভাবিক নীরব হয়ে গেছে। আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম। আপনার ভয় করল না? না, ভয় করেনি। মেয়েটার জন্য মমতা লাগছিল। আমার চোখে প্রায় পানি এসে গিয়েছিল। কার না কার মেয়ে কোথায় এসে মরে পড়ে আছে। বাড়িতে এসে পৌঁছালাম। মনে হচ্ছে নিশুতি রাত। আমি কোলে করে একটা মৃতা বালিকা নিয়ে এসেছি, অথচ আমার মোটেও ভয় করছে না। আমি মেয়েটিকে ঘাড়ের উপর শুয়ে রেখেই তালা খুলে ঘরে ঢুকলাম। তখন কেন জানি বুকটা কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি ভাবলাম ঘর অন্ধকার বলেই এরকম হচ্ছে, আলো জ্বাললেই ভয় কেটে যাবে। মেয়েটাকে আমি বিছানায় শুয়ে দিলাম। খাটের নিচে হারিকেন থাকে। আমি হারিকেন বের করলাম। ভয়টা কেন জানি ক্রমেই বাড়তে লাগলো। মনে হলো ঘরের বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে, অবাক হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে। যেন আমার সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে। আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ছোট পিসি, কেউ বাদ নেই। ওরা যে নিজেদের মধ্যে ফিসফিস করছে তাও আমি শুনতে পাচ্ছি। হারিকেন জ্বালাতে অনেক সময় লাগলো। হাত কেঁপে যায়, দেশালাইয়ের কাঠি নিভে যায়, সলতায় আগুন ধরতে চায় না। টপ টপ করে আমার গা দিয়ে ঘাম ঝরছে। শেষ পর্যন্ত হারিকেন জ্বলল। আমার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। আমি খাটের দিকে তাকালাম। এটা আমি কি দেখছি? এটা কি সম্ভব? এসব কি? আমি দেখলাম মেয়েটা খাটের উপর বসে আছে, বড় বড় চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। মনে হলো মাথা ঘুরে পড়ে যাচ্ছি। স্পষ্ট শুনলাম উঠোন থেকে ভয়ার্ত গলায় আমার বাবা ডাকছেন, ও সুধাকান্ত, ও সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। ও সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। ও বাপধন, বেরিয়ে আয়। আমি বেরিয়ে আসতে চাইলাম, পারলাম না। পা যেন মাটির সঙ্গে গেঁথে গেছে, সমস্ত শরীর পাথর হয়ে গেছে। আমি মেয়েটির উপর থেকে চোখ সরিয়ে নিতে পারলাম না। মেয়েটি একটু যেন নড়ে উঠল। কিশোরীদের মতো নরম ও কোমল গলায় একটু টেনে টেনে বলল, তুমি একা একা থাকো? বড় মায়া লাগে গো। কতবার ভাবি তোমাকে দেখতে আসব। তুমি কি আমারে চিনতে পারছো? আমি আরতি গো, আরতি। তুমি কি আমারে চিনছো? আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, হ্যাঁ।
তোমার জন্য বড় মায়া লাগে গো, বড় মায়া লাগে। একা একা তুমি থাকো, বড় মায়া লাগে। আমি কত ভাবি তোমার কথা, তুমি ভাবো না? আমি যন্ত্রের মতো বললাম, ভাবি। আমার মনে হলো বাড়ির উঠোনে আমার সমস্ত মৃত আত্মীয় স্বজন ভিড় করেছে। 8 বছর বয়সে আমার একটা বোন পানিতে পড়ে মারা গিয়েছিল। সেও ব্যাকুল হয়ে ডাকছে, ও দাদা তুই বেরিয়ে আয় দাদা। আমার ঠাকুরবার ভাঙা ভাঙা গলাও শুনতে পেলাম, ও সুধাকান্ত, সুধাকান্ত। খাটের উপর বসে থাকা মেয়েটি বলল, তুমি ওদের কথা শুনতেছো কেন গো? এতদিন পরে তোমার কাছে আসলাম, আমার মনটা তোমার জন্য কান্দে। ও গো, তুমি আমার কথা ভাবো না? ঠিক করে বলো, ভাবো না? ভাবি। আমার গায়ে হাত দিয়ে বলো ভাবি। ও গো, আমার গায়ে হাত দিয়ে বলো। আমি একটা ঘোরের মধ্যে আছি, সবটাই মনে হচ্ছে স্বপ্ন। স্বপ্নে সবই সম্ভব। আমি মেয়েটির গায়ে স্পর্শ করবার জন্য এগুলাম। তখনই আমার মৃতা মা উঠোন থেকে চেঁচালেন, খবরদার সুধাকান্ত, খবরদার। আমার ঘোর কেটে গেল। এ আমি কি করছি, এ আমি কি করছি? আমি হাতে ধরে রাখা হারিকেন ছুঁড়ে ফেলে ছুটে ঘর থেকে বেরোতে লাগলাম। খাটের উপর বসে থাকা মেয়েটি পিছন থেকে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আমার ডান পায়ের গোড়ালে কামড়ে ধরল, ভয়াবহ কামড়। মনে হলো পায়ের হাড়ে সে দাঁত ফুটিয়ে দিয়েছে। সে হাত দিয়ে আমাকে ধরল না, কামড়ে ধরে রাখলো। আমি প্রাণপণ চেষ্টা করলাম বেরিয়ে যেতে, কিছুতেই পারলাম না। এতটুকু একটা মেয়ে, কি প্রচন্ড তার শক্তি! আমি প্রাণপণে চেঁচালাম, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন একটা ব্যাপার ঘটল। মনে হলো কালো একটা কি যেন উঠোন থেকে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল মেয়েটির উপর। চাপা গর্জন শোনা যেতে লাগলো। মেয়েটি আমাকে ছেড়ে দিল। আমি পা টানতে টানতে উঠোনে চলে এলাম। উঠোনে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভেতরে ধস্তাধস্তি হচ্ছে। ধস্তাধস্তি হচ্ছে ওই পাগলা কুকুর এবং মেয়েটার মধ্যে। মেয়েটা তীব্র গলায় বলছে, ছাড়, আমাকে ছাড়। কুকুরটা ক্রুদ্ধ গর্জন করছে। সেই গর্জন ঠিক কুকুরের গর্জনও নয়, অদেখা ভুবনের কোনো পশুর গর্জন। সেই গর্জন ছাপিয়েও মেয়েটির গলার স্বর শোনা যাচ্ছে, আমারে খাইয়া ফেলতাছে, ওগো তুমি কই, আমারে খাইয়া ফেলতাছে। সুধাকান্তবাবু থামলেন। আমি বললাম, তারপর? তিনি জবাব দিলেন না। আমি আবার বললাম, তারপর কি হলো সুধাকান্তবাবু? তিনি আমার দিকে তাকালেন, যেন আমার প্রশ্নই বুঝতে পারছেন না। আমি দেখলাম তিনি থরথর করে কাঁপছেন। আমি বললাম, কি হলো সুধাকান্তবাবু? তিনি কাঁপা গলায় বললেন, ভয় লাগছে, দেয়াশালাইটা একটু জ্বালান তো। আমি দেয়াশালাই জ্বালালাম। সুধাকান্তবাবু তার পা বের করে বললেন, দেখুন, কামড়ের দাগ দেখুন। আমি গভীর ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে রইলাম। সুধাকান্তবাবু বললেন, ও এখনো আসে, বাড়ির পিছনে থপথপ করে হাঁটে, নিঃশ্বাস ফেলে, জানালার পাট হঠাৎ বন্ধ করে দিয়ে ভয় দেখায়, হাসে, নাকি সুরে কাঁদে। এক একদিন খুব বিরক্ত করে। তখন ওই কুকুরটাও আসে, হুটোপুটি শুরু হয়ে যায়। সাধারণত কৃষ্ণপক্ষের রাতেই বেশি হয়। আমি বললাম, এটা কি কৃষ্ণপক্ষ? সুধাকান্তবাবু বললেন, না, চাঁদ দেখতে পাচ্ছেন না। আমি বললাম, আপনি তো ভাই ভয়াবহ গল্প শোনালেন, আমি তখন রাতে ঘুমোতে পারবো না। ঘুমানোর দরকার নেই, কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, চাঁদ ডুবে গেছে দেখছেন না। আমি ঘড়ি দেখলাম, 4:20 সত্যি সত্যি রাত শেষ হয়ে গেছে। সুধাকান্তবাবু বললেন, চা খাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, খাওয়া যাক। তিনি চুলা ধরিয়ে কেটলি বসিয়ে দিয়ে নিচু গলায় বললেন, বড় বিরক্ত করে, মাঝে মাঝে ঢিল মারে টিনের চালে, থুতু করে থুতু ফেলে, ভয় করে। রাত বিরাতে বাথরুম যেতে হলে হাতে জ্বলন্ত আগুন নিয়ে যেতে হয়। গলায় এই দেখুন একটা অষ্টধাতুর কবচ, কোমরে সবসময় একটা লোহার চবি বাঁধা, তবুও ভয় কাটে না। বাড়ি ছেড়ে চলে যান না কেন?
কোথায় যাব বলেন? পূর্বপুরুষের ভিটে। কাউকে সঙ্গে এনে রাখেন না কেন? কেউ থাকতে চায় না রে ভাই, কেউ থাকতে চায় না। সুধাকান্তবাবু চায়ের কাপ হাতে তুলে দিলেন। চুমুক দিতে যাব, তখনই বাড়ির একটা কপাট শব্দ করে নড়ে উঠল। আমি চমকে উঠলাম। হাওয়ার কোনো বংশও নেই, কপাটে শব্দ হয় কেন? আমি সুধাকান্তবাবুর দিকে তাকালাম। তিনি সহজ গলায় বললেন, ভয়ের কিছু নেই, চা খান, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। বাড়ির পিছনের বনে খচমচ শব্দ হচ্ছে। আসলে আমি অস্থির বোধ করছি। এই অবস্থা হবে জানলে কে আসতো এই লোকের কাছে? আমার ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই। সুধাকান্তবাবু বললেন, ভয় পাবেন না। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এক মনে মন্ত্র আওড়াতে লাগলেন। নিশ্চয়ই ভূত তাড়ানো মন্ত্র। আমি খুব চেষ্টা করলাম ছোটবেলায় শেখা আয়াতুল কুরসি মনে করতে, কিছুতেই মনে পড়ল না। মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, গা দিয়ে ঘাম বেরুচ্ছে, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। মনে হচ্ছে বাতাসের অক্সিজেন হঠাৎ করে অনেকখানি কমে গেছে। ভয় নামক ব্যাপারটি যে কত প্রবল এবং কিরকম সর্বগ্রাসী তা এই প্রথম বুঝলাম। একসময় ভোর হলো, ভোরের পাখি ডাকতে লাগলো, আকাশ ফর্সা হলো। তাকিয়ে দেখি গায়ের পাঞ্জাবি ভিজে জবজব করছে। আমার মামাতো ভাইয়ের বিয়েটা শেষ পর্যন্ত হলো না। মেয়ে কিছুতেই কবুল বলল না। যতবার বলা হলো মা বলো কবুল, ততবারই মেয়ে কঠিন গলায় বলল না। আমি ছেলের পক্ষের সাক্ষীদের একজন, বড় বিব্রত বোধ করতে লাগলাম। মেয়ের এক খালা বললেন, আপনারা একটু পরে আবার আসুন, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মন টন খারাপ, বুঝতেই পারছেন। আমরা চলে এলাম। ঘণ্টাখানেক পর আবার গেলাম। বলা হলো, মা বলো তো কবুল। মেয়েটি অস্ফুট গলায় কি যেন বলল। মেয়ের খালা বললেন, এই তো বলেছে। মেয়ে মানুষ চিৎকার করে বলবে নাকি? আমি শুনেছি, পরিষ্কার বলেছে। এখন যান, ছেলের কবুল নিয়ে আসুন। আমি দৃঢ় গলায় বললাম, আমি কিছু শুনতে পাইনি, পরিষ্কার করে বলতে হবে। উকিল বললেন, মা বলো কবুল। মেয়েটি এবার স্পষ্ট করে বলল, না। বলেই তীব্র চোখে আমার দিকে তাকালো। সেই চোখে রাগ ছিল, ঘৃণা ছিল, কিঞ্চিত অভিমানও ছিল। যেন সে বলছে, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে মুক্তি দাও। আমি বললাম, বিয়ের ব্যাপারটা আপাতত বন্ধ থাকুক, শোকের ধাক্কাটা কমুক, তারপর দেখা যাবে। আমরা চলে এলাম। মফস্বলের ওই শহরের সাথে কোনো সম্পর্ক রইল না, তবে শহরটার স্মৃতি আমার মনে কাঁটার মতো বিঁধে রইল। স্মৃতি সবটুকুই গভীর বেদনার। আমার মামা ওখান থেকে ফিরে আসার পরপরই মায়োকার্ডিয়াক ইনফ্রাকশনে মারা গেলেন। ছেলের বউ দেখার খুব শখ ছিল, সেই শখ মিটল না। মামাতো ভাইটিও বিয়ে করতে রাজি হলো না। বিচিত্র কারণে সে ওই মেয়েটির ছবি বুকে পুষতে লাগল। শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়েই আবার বছরখানেক পর গেলাম ওই শহরে। শুনলাম মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলে ডাক্তার। সুধাকান্ত বাবুর সঙ্গেও দেখা হলো। আশ্চর্য ব্যাপার, তিনি আমাকে চিনতে পারলেন না। যখন বললাম, আপনার সঙ্গে একবার সারা রাত কাটালাম, আপনার কিছুই মনে নেই? তিনি বললেন, ও আচ্ছা, মনে পড়েছে। তার চোখ মুখ দেখেই বুঝলাম কথাগুলি তিনি ভদ্রতা করেই বললেন, আসলে কিছুই মনে পড়েনি। ভদ্রলোক আমাকে ভুলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমি তাকে মনে রেখেছি, এবং বেশ ভালোভাবেই মনে রেখেছি। তার বিচিত্র অভিজ্ঞতার কথা প্রায়ই মনে হতো। সেই অভিজ্ঞতায় আমারও কিছু অংশ আছে। কপাটের শব্দ আমি নিজের কানে শুনে এসেছি। বাতাস নেই, কিছু নেই, অথচ শব্দ করে কে যেন কপাট বন্ধ করল। কাচের চুরির শব্দ, বাড়ির পেছনে খচখচ আওয়াজ, সবই আমার নিজের কানে শোনা। সুধাকান্তবাবুর এই গল্প অনেকের সঙ্গেই করেছি, খুব আগ্রহ নিয়েই করেছি। ঝড় বৃষ্টির রাতে যখনই ভূতের গল্পের আসর বসেছে, আমি এই গল্প বলেছি। তবে গল্প তেমন জমাতে পারিনি। আমি যেমন অভিভূত হয়েছিলাম, আমি লক্ষ্য করেছি আমার গল্পের শ্রোতারা
তার 100 ভাগের 1 ভাগও হয় না। অথচ আমি নিজে খুব ভালো গল্প বলতে পারি। হয়তো পরিবেশ একটা ব্যাপার। সুধাকান্তবাবুর বাড়িতে আধো জ্যোৎস্নায় যে পরিবেশ তৈরি হয়েছিল, ঢাকা শহরের ড্রয়িং রুমে সেই পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তবু এটি আমার একটি প্রিয় গল্প। যতবার এই গল্প বলেছি ততবার ওই রাতের কথা মনে পড়েছে। এক ধরনের শিহরণ বোধ করেছি।